আগামীকাল শুরু হচ্ছে ঢাকা টেস্ট। বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা এবং ম্যানচেস্টার সিটি। এই সবই থাকছে আজকের স্পোর্টস লাইভে। সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি, সেই সাথে আমি মঞ্জুরি আজাদ। শুরু করছি বাংলাদেশ উইন্ডিজ টেস্টের খবর দিয়ে। কাল সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং উইন্ডিজ। এই দুটি দলই মুখোমুখি হচ্ছে। মিরপুরে ম্যাচ শুরু হবে সকাল 9:30টায়। সিরিজের শেষ টেস্টকে সামনে রেখে বুধবার মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ ও উইন্ডিজ। চট্টগ্রামে করা ভুল থেকে শিক্ষা নিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে চায় বাংলাদেশ, যেখানে প্রথম টেস্টের মতো নিশ্চিতভাবে ঢাকা টেস্টে সাকিবকে মিস করবে ড্রেসিং রুম। সাকিব আল হাসানের জায়গায় দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। অন্যদিকে সিরিজে 1-0 এগিয়ে থাকা ক্যারিবিয়ানদের লক্ষ্য আরও একটি চমক দিয়ে সিরিজ জয়। দেখেন, সাকিব আল হাসান নাই, টিমটা চলবে না, যে পৃথিবী চলবে না, অথবা বাংলাদেশ চলবে না, এটাও না। দেখেন, এর আগেও সাকিব ভাই ছিলেন না, তখন কিন্তু বাংলাদেশ টিম চলেছে, মানে খেলেছে, ভালো খেলেছে, ম্যাচ জিতছে। এখন জিনিসটা আপনি কীভাবে না, আমিও আশা মানে সত্যি কথা আমি ওইভাবে চিন্তা করছি না। উইকেট নিয়ে আমরা খুব একটা ভাবি না। মাঠে খেলতে পারলে যে কোনো উইকেটে ভালো করা সম্ভব। একবার আমরা করে দেখিয়েছি, আবারও করে দেখাতে চাই। আপনাদের যে এক্সপেকটেশন, তার চেয়ে বেশি এক্সপেকটেশন আমার। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার তো অবশ্যই এই ম্যাচটা জেতার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছে, যেটা বাংলায় বলে উদ্গ্রীব হয়েছে, সবাই খুব এক্সাইটেড হয়েছে। একটু বেশি ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছেন কিনা মুমিনুল হক সৌরভ। এনিওয়েজ, এই ব্যাপারে আমরা কথা বলার চেষ্টা করব। তবে উইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্ট শেষেই করোনা ভ্যাকসিন পাবেন দলের খেলোয়াড়রা, অর্থাৎ জাতীয় ক্রিকেটাররা, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে সুযোগ হাতছাড়া হওয়ায় উইন্ডিজের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। টেস্টে উন্নতি করতে আগামী 1 বছর সাদা পোশাকে আরও মনোযোগী হবে টিম বাংলাদেশ। তবে কোচ ও অধিনায়ককে আরও সময় দিতে চায় বোর্ড, জানিয়েছে সভাপতি। সবশেষ টেস্টে চট্টগ্রামে তীরে এসে তরি ডোবে বাংলাদেশের। 4 দিন এগিয়ে থেকেও ক্যারিবীয়দের বিপক্ষে 3 উইকেটের হার মুমিনুলদের। ক্যাচ মিস, রিভিউয়ের সঠিক ব্যবহার না করা সহ ইনিংস ঘোষণা নিয়েও সমালোচনার ঝড় বইছে। এসবের মাঝেই ঢাকা টেস্ট। তবে বিসিবি সভাপতির ধারণা, এরই মাঝে করা এসব ভুল বুঝতে পেরেছেন ক্রিকেটাররা। আমরা যে পরিমাণ সুযোগ নষ্ট করেছি, সেই পরিমাণ সুযোগ যে আর নষ্ট করা যায় না। নষ্ট করলে যে হাতছাড়া হয়ে যায় ম্যাচ, এটা হলো সবচেয়ে বড় প্রমাণ। তবে সেকেন্ড টেস্টটা যাতে আমরা ভালো খেলি, সেটাই হলো বড় কথা। দায়িত্ব পাওয়ার পর রাসেল ডোমিঙ্গোর অধীনে দেশের মাটিতে বাংলাদেশ হেরেছে আফগানিস্তান ও ক্যারিবীয়দের কাছে। ভারত ও পাকিস্তান সফরেও খাবি খেতে হয়েছে তার দলকে। আর দায়িত্ব পাওয়ার পর 5 টেস্টে একমাত্র জয় অধিনায়ক মুমিনুলের। তবুও তাদের আরও একটু সময় দেওয়ার পক্ষের মানুষ বিসিবি বস। মানে একটা পারফরমেন্স দেখেই ম্যাচের এরকম একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। দীর্ঘদিন বায়ুবাবলে থেকে সিরিজ খেলছে টাইগাররা। তাতে ক্রিকেটারদের ওপর মানসিক চাপ প্রবল। সামনেই নিউজিল্যান্ড সফর আর জাতীয় ক্রিকেট লিগ। তাই ক্রিকেটারদের জন্য দ্রুতই করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে চায় বিসিবি। আমরা আজকে প্লেয়ারদের সাথে কথা বলে ডেটটা ঠিক করব। টেস্ট ম্যাচ শেষ হতে আমরা ভ্যাকসিনেশন কবে দিব, সেই ডেটটা আপনাদেরকে কাল পরশুর মধ্যে জানাতে পারবো আশা করছি। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। আমরা এই আনুষঙ্গিক বিষয় নিয়ে আরো কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি আমাদেরই ঘরের মানুষ, সালাউদ্দিন সুমন, স্পোর্টস রিপোর্টার, যমুনা টেলিভিশন। যে রিপোর্টটা এতক্ষণ আমরা আসলে দেখছিলাম। সালাউদ্দিন, ওয়েলকাম টু স্পোর্টস লাইভ ওয়ান্স এগেইন। একটা বিষয় সালাউদ্দিন, সেটা হচ্ছে যে মুমিনুল যেমনটা বললেন যে সাকিবকে ছাড়াও এর আগে বাংলাদেশ জিতেছে, মানে সাকিব না থাকা মানে দিস ইজ নট দ্য এন্ড। এই ওভার কনফিডেন্সটা কি আসলে মিরপুরের পিচের কারণেই হচ্ছে কিনা? অনেকটা হতে পারে, কিন্তু দিন শেষে সাকিব যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটি কিন্তু চট্টগ্রাম টেস্টে বোঝা গেছে, যে তিনি ছিলেন না, কি হয়েছে, এবং বাইরে থেকেও তিনি যে ধরনের পরামর্শ দেওয়ার চেষ্টা করেছিলেন, কারণ দলের সাথে স্পিন কোচ ছিল না, আমরা দেখেছি। এবং সাকিব মাঠে থাকলে আসলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়, কারণ প্রতিপক্ষ বিষয়গুলো ভাবে যে হি ইজ নাম্বার 1 এবং সাকিবই। সো সেই অভাবটা হয়তো বা মিডিয়ার সামনে তিনি বলতে চাননি, কিন্তু ওভারঅল ভেতর থেকে তো একটা অভাব বোধ করবেনই। দেখা যাক কি হয়। এই জায়গাতে আসতে চাই, সাকিব আল হাসানের বিকল্প কে? সাকিব আল হাসানের বিকল্প হচ্ছেন সৌম্য সরকার। অন্তত বিসিবি অফিসিয়াল স্টেটমেন্টে তাই জানান দিয়েছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে প্রশ্নের জায়গাটা আসলে সাকিবের বিকল্প সৌম্য কিভাবে হন? সৌম্য ব্যাটসম্যান, কাজ চালানোর মতো মিডিয়াম পেস বোলিং করেন। সাকিব পুরো দস্তুর একজন অলরাউন্ডার, যিনি লেফট আর্ম স্পিন করেন, সেই সঙ্গে বাঁ হাতে ব্যাটিং করেন। তাহলে সাকিবের বিকল্প সৌম্য কিভাবে? ইভেন সৌম্য সরকার টেস্টের প্রাথমিক দলেও ছিলেন না। তাহলে সৌম্যকে নিয়ে টেস্টে আসলে বিসিবির কোনো পরিকল্পনা কি আছে নাকি নেই? আসলে ঘটনা কোনটা, তার উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন তাহমিদ আবিদ। দেখে আসবো।
হুটহাট করে তো দলে পরিবর্তন করা যায় না, চাইলেই তো কাউকে আনা যায় না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে দল তৈরি করা হচ্ছে টেস্টের জন্য, এমন দাবি করেন বাংলাদেশের দুই নির্বাচক হাবিবুল বাশার এবং মিনহাজুল আবেদিন নান্নু। মিরপুর টেস্টে আসে এমন দাবির কতটা প্রতিফলন মিলেছে সে প্রশ্ন এখন। প্রথম প্রশ্ন, সৌম্য সরকার হঠাৎ করে বাংলাদেশ দলে কেন? সৌম্য সরকার টেস্ট পরিকল্পনায় কি ছিলেন বাংলাদেশ দলের? 20টা যখন 20 জনের প্রাথমিক দল ঘোষণা করা হয় এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের জন্য, সেখানে কিন্তু সৌম্য সরকার ছিলেন না। সেখান থেকে কমিয়ে 18 সদস্যের দল করা হয়েছিল, তখনও সৌম্য সরকার ছিলেন না। সাকিব আল হাসান হঠাৎ করে ইনজুরিতে পড়েছেন, পড়তেই পারেন, তিনি যে কেউ ইনজুরিতে পড়তে পারেন, সেটা তামিম হতে পারে, মুশফিক হতে পারে। সেই ইনজুরির কথা চিন্তা করে ব্যাকআপ তৈরি করে কিন্তু দল করা হয় এবং কোভিডের সময় বড় দল তৈরি করা হয়। আপনি চাইলেই দলের মধ্যে কাউকে নিয়ে আসার সম্ভাবনা বা সেই সম্ভাবনাটা কম থাকে, সেই জন্যই আপনার বড় দল করা হয়। বড় দল করলেন, খুব ভালো কথা। সেখানে সৌম্য সরকার নেই, প্রাথমিক দলে নেই, হঠাৎ করে সেই সৌম্য সরকারকে আপনি নিয়ে আসলেন, বাইরে থেকে বাংলাদেশ দলে নিয়ে আসলেন। সেখানে তো কোভিড নিয়েও প্রশ্ন আছে, কোভিড প্রোটোকল নিয়ে। হঠাৎ করে যে মানুষটি সৌম্য সরকার আগের দিনও বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, তাকে হয়তো কোভিড টেস্ট করেছেন, কিন্তু তার কোভিড থাকলে সেটা তো লক্ষণ 3 দিন পর যে টেস্টের সময় যে দেখা দেবে, তখন কি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে, সেটি প্রশ্ন থাকছে। তার উপর প্রশ্ন থাকছে আপনার দল তৈরির যে পরিকল্পনা। আপনি প্রাথমিক পরিকল্পনাতে রাখেননি সৌম্য সরকারকে, সেই সৌম্য সরকারকে নিয়ে আসছেন এবং কার পরিবর্তে? একজন স্পিন অলরাউন্ডারের পরিবর্তে, অর্থাৎ সাকিব ছাড়া আপনি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেছেন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন। সাকিব না থাকলে একজন অতিরিক্ত ব্যাটসম্যান লাগে, অতিরিক্ত বোলার লাগে, সেই পরিকল্পনা থেকে তো আপনি অতীতে টেস্ট খেলেছেন। তাহলে এখন কেন আপনার ব্যাকআপ ক্রিকেটার রেডি ছিল না ওই জায়গা দিতে? আর সাকিব তো হঠাৎ করেই ইনজুরিতে না হয় পড়েছেন, কিন্তু বাংলাদেশ দলে তিনি 1 বছরের নিষেধাজ্ঞা ছিলেন, তখনও আপনার তাকে ছাড়া খেলতে হয়েছে। সেই প্রশ্ন তাই থাকছে। দর্শক, সৌম্য সরকার কীভাবে দলে আসছেন এবং সৌম্য সরকার শুধু দলেই না, সম্ভবত একাদশেও থাকবেন সেখানে। তাই হঠাৎ করে একজন ক্রিকেটার যিনি অনুশীলনও ছিলেন না, বাইরে ছিলেন, তাকে নিয়ে এসে একদিনের অনুশীলনে টেস্ট খেলতে নামবেন, মিরপুর টেস্ট, যে টেস্ট আবার বাঁচাতে হবে বাংলাদেশকে। অনেকগুলো কমপ্লিকেটেড প্রশ্ন কিন্তু আসলে তাহমিদ আহমেদ করেছেন। সৌম্যর একটা স্ট্যাট মঞ্জুরির কাছে আছে টেস্ট ম্যাচ ক্রিকেটে। হ্যাঁ, এটাই আমি বলছিলাম যে হচ্ছে কি প্রাথমিক দলও ছিল না, তার হাতে এখন সবথেকে গুরুত্বপূর্ণ আসলে দায়িত্বটা। আমরা যদি ওর টেস্ট রেকর্ডগুলো দেখি সৌম্য, তাহলে আমরা দেখবো যে এই পর্যন্ত 15টা ম্যাচ খেলেছে এবং 29.21 গড়ে সে হচ্ছে কি 818 রান করেছে, এবং যার মধ্যে সর্বোচ্চ করেছে হচ্ছে গিয়ে 149, এবং এটাই তার এখন পর্যন্ত টেস্ট পারফরমেন্সের সর্বসেরা। বল ফেস করেছে 1404 এবং একটা সেঞ্চুরি আছে, 4টা হাফ সেঞ্চুরি। যদি টেস্ট বোলিং পারফরমেন্স দেখি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে 73 ওভারে 5 বল করেছে, তার উপরে হচ্ছে গিয়ে সে 3টি উইকেট নিয়েছে। সেরা ছিল 68 রানে 2 উইকেট, গড় ছিল 96 আর রান দিয়েছে 268। আফগানিস্তানের সাথে তার শেষ টেস্ট ছিল, যেখানে সে 2টা ইনিংস মিলায় হচ্ছে গিয়ে রান করেছে 32, গড় ছিল 16 এবং সর্বোচ্চ ছিল 17 রান। তাহলে আসলে এরকম একটা জায়গায় যেখানে হচ্ছে গিয়ে টেস্ট পারফরমেন্সের হচ্ছে গিয়ে এরকম একটা রেকর্ডের মধ্যে কি মনে হয় যে সাকিবের বদলে তাকে আনা হয়েছে, এবং এটা বলতে গেলে অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং ঢাকা টেস্টে জিততে হলে আসলে সম্মুখে খুব ভালো পারফরমেন্স করতে হবে। ইনফ্যাক্ট সালাউদ্দিন, আমি যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে জিজ্ঞেস করি, যেটা থিওরিটিক্যালি কাগজে কলমে বলা হচ্ছে যে সাকিবের বিকল্প সৌম্য, কিন্তু বেসিক্যালি টেকনিক্যালি সাদমানের বিকল্প সৌম্য। কারণ যদি সৌম্য খেলেন, ইনিংসটা শুরু আসলে সৌম্যই করবেন। ইম্প্যাক্ট কতখানি সৌম্যর? এক্স্যাক্টলি, আপনি ঠিকই বলেছেন। কারণ আমরা গতকাল যে মেইলটা পেয়েছি বিসিবি থেকে, সেখানে সৌম্য সরকার রিপ্লেস টু সাকিব, এটি হয় না আসলে। না, তার মানে হচ্ছে নির্বাচকরা কখনো তৈরি ছিলেন না যে সাকিব এর অনুপস্থিতিতে আমার ওইরকম মানের একটা প্লেয়ার। সৌম্যকে আমরা নিয়ে আসছি 2 দিনের নোটিস বা 1 দিনের নোটিসে। সো আমার পাইপলাইনে কি ওরকম কোনো প্লেয়ার নেই যাকে আমি ডেকে নিতে পারবো? হয়তো আপাতকালীন কাজ চালানোর জন্য যেই কাজটা করছে, কিন্তু তাহমিদ আহমেদ একটা প্রশ্ন রেখে গেছেন, 1 বছর উনি ছিলেন না, তখন কি করেছেন? ওই জায়গাতে আপনার কাউকে খেলাতে পারেননি। সো আপনি যেটা বলছেন যে সৌম্য সরকার সাদমানের জায়গায় খেলবে, হয়তো তার বোলিং সার্ভিসটাও পাবে, একটু পেস নির্ভর হয়তো হতে পারে, কারণ একজনের জায়গায় 2 জন হয়তো আসতে পারে। সেই জায়গায় আসলে আমার ব্যক্তিগত যেটি ধারণা, যে সৌম্য কিন্তু টেস্টের যেই ফোকাস বা স্পটলাইট সেটিতে কিন্তু ছিলেন না দীর্ঘদিন যাবত। হুট করে এসে তার মানিয়ে নেওয়াটা কষ্ট হবে। আমরা গত 2 দিন আগে, অর্থাৎ গতকাল উনি অনুশীলনে ছিলেন না, গত পরশু যখন উনি অনুশীলন করছিলেন, সাদা বলে অনুশীলন করছিলেন, অর্থাৎ ওয়ানডের জন্যই নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে হয়তো বা উনি অনুশীলন করছিলেন। ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটার হয়তো দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু এগুলো কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। আসলে আমাদের কালচারটা আসলে কতটুকু শক্ত, বা আমাদের প্রস্তুতিটা আসলে কি
হুট করে বিপদে পড়লে সেখান থেকে বেরিয়ে আসার মতো যথেষ্ট অপশন বা হচ্ছে আমরা ওভাবে ভাবি কিনা, আমাদের সবকিছু আছে কিনা, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। উইকেট বিবেচনায় আমরা লাইন আপটা কেমন করব সেই বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো, তার আগে দর্শকদের সঙ্গে একটু কথা বলতে চাই। চট্টগ্রামের পিচ যেন এক মরীচিকা সাদা পোশাকের বাংলাদেশের জন্য, অন্যদিকে মিরপুর যেন একান্তই আপন, অন্তত গত 5 বছরের পরিসংখ্যান তাই বলছে। কিন্তু কি আছে এই মিরপুরের পিচে? আর চট্টগ্রামের পিচের সাথে পার্থক্যটাই বা কোথায়? উত্তর খুঁজে বের করার চেষ্টা করেছিল সৈয়দ আবিদ হোসেন সামি। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। চেনা হয়েও যেন অচেনা চট্টগ্রামের পিচ। জোহর আহমেদ চৌধুরী চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। চেনা হয়েও যেন অচেনা চট্টগ্রামের পিচ। জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ 5 বছরে 6 টেস্টের 4টি হার। সাগরিকার ভালোবাসা যেন টাইগারদের কাছে প্রতারণার এক ফাঁদ। অন্যদিকে একই সময়ে 6 টেস্টে 5 জয় মিরপুরে, যার অনেকাংশের কৃতিত্বই মিরপুরের উইকেটের। চট্টগ্রামের বাদামি পিচের সাথে মিরপুরের কালো পিচের পার্থক্যটা বৈশিষ্ট্যে। মিরপুরের কালো মাটির উইকেট ধাঁধায় ফেলে দেয় ব্যাটসম্যানদের। কালো মাটির পানি শোষণ ক্ষমতা বেশি, তাই এখানে পানিও ঢালতে হয় প্রচুর পরিমাণে। বেশি পানি দেওয়ার কারণে মাটি নরম থাকে, ছোট ছোট ক্র্যাক সৃষ্টি হয়, আর সেই সুযোগটাই নেন স্পিনাররা। 2016 ইংল্যান্ড ম্যাচে 26 সহ 5 স্পিনার হাত ঘুরিয়েছিলেন মিরপুরে। 2 ইনিংস মিলে শিকার করেছিলেন 20 উইকেট। 17 অস্ট্রেলিয়া ম্যাচে 4 স্পিনার মিলে নিয়েছিলেন 19টি উইকেট, বাকি একটি রান আউট। এরপরে 4 টেস্টে স্পিনাররা নিয়েছেন 66 উইকেট। একমাত্র আবু জায়েদ রাহি ছাড়া গত 5 বছরে ইনিংসে 4 উইকেট নেননি আর কোনো পেসার, তাও আবার সেটা প্রথম ইনিংসে। পরিসংখ্যান আরও বলছে মিরপুরের সবশেষ 5 বছরে 6 ম্যাচের 5টি জিতেছে আগে ব্যাটিং করা দল, আর প্রথম ইনিংসের গড় রানটা 332। অতীত ইতিহাস অনুযায়ী সমীকরণ বলছে টস উইন তো ম্যাচ উইন, কিন্তু ক্রিকেট ইতিহাস বা অনুমান দিয়ে চলে না, চলে বর্তমান দিয়ে, নতুন ইতিহাস রচনার মধ্য দিয়ে। কাইল মায়ার্সের ম্যাচ বাঁচানো ডাবল সেঞ্চুরি যে তার টাটকা উদাহরণ। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস। সারাদিন সবশেষ 5 বছরে যে পরিসংখ্যান, স্পিনাররা ডমিনেট করে গেছেন। আমি বলছিলাম যে ইংল্যান্ডের সঙ্গে 1 টেস্টে 20 উইকেট স্পিনাররা নিয়েছেন, অস্ট্রেলিয়ার সঙ্গে 1 টেস্টে 19 উইকেট স্পিনাররা নিয়েছেন, ইভেন তারপরের 4টা টেস্টে 66 উইকেট স্পিনারদের। সেই জায়গাটায় অ্যালং উইথ মুস্তাফিজ আমরা যেমন টাচ করতে পারছি, আবু জায়েদ চৌধুরী রাহির একটা ইনক্লুশন হবে, এবং লাস্ট জিম্বাবুয়ের সঙ্গে আবু জায়েদ রাহি 4 উইকেটও পেয়েছিলেন। এটাই পেসারদের মধ্যে গত কয়েক বছর আসলে সর্বোচ্চ, দেশের মাটিতে সর্বোচ্চ। কতটুকু ইম্প্যাক্ট হতে পারে আসলে আবু জায়েদ চৌধুরী রাহির এই ঢাকার বা মিরপুরের পিচে? আপনি দেখুন যে আবু জাহেদ রাহি এমন একটা ক্রিকেটার যে কিনা আমরা এখন পর্যন্ত দেখছি যে শুধুমাত্র টেস্টের জন্যই সে তৈরি হচ্ছে, কিন্তু চট্টগ্রাম টেস্টে কিন্তু সে খেলার সুযোগ পায়নি। এটা খুবই দুর্ভাগ্যজনক, যদিও উইকেট বা বিভিন্ন চিন্তার কারণে হয়তো শুধুমাত্র মোস্তাফিজের উপরেই তারা গেছে। ঢাকা টেস্টে যদি আমরা চিন্তা করি যে আবু জাহেদ রাহি যদি ইনক্লুশন হয় শেষ পর্যন্ত, আমার মনে হয় যে ভালো একটা ভূমিকা রাখবে, কারণ তার সক্ষমতা কিন্তু আছে দুই দিকে বল নিয়ে যাওয়ার। এবং টেস্টের মানে কিছু ব্যাপার আছে যারা ধরেন উইকেট টেকিং বোলার হয়ে আসেন আর কি। আমার মনে হয় যে রাহির মধ্যে সেই গুণগুলো আছে এবং সে পারবে, তাকে সময় বা সুযোগ দেওয়া উচিত। আপনি যদি এই বছর আর কিন্তু ওই রকম আমাদের টেস্ট নেই, আর অনেকগুলো টেস্ট আমাদের ভেস্তে গেছে, সব কিছু মিলে এই ছেলেটা যদি সুযোগ না পায়, আপনি কেন সে টেস্টের জন্য তৈরি হবে, এরকম একটা প্রশ্ন চলে আসে। তবে সে যদি সুযোগ পায়, হোপফুলি সে ভালো করবে। এখানে আর একটা বাড়তি প্রশ্ন আমি করে দিই, সেটা হচ্ছে তাহলে ইবাদতকে কেন আমরা টেস্টের চুক্তিতে রাখলাম? মুস্তাফিজের যে আমরা দেখলাম ক্লোজ টু দ্য আম্পায়ার যখন বোলিং তিনি করছিলেন তখন এক ধরনের বোলিং, তারপর আরেক ধরনের বোলিং। সেই জায়গাটায় মুস্তাফিজের উপর ইনভেস্ট না করে আমরা ইবাদতকে আনতে পারতাম কিনা আগামীকালকের ম্যাচে, বা ইবাদতের নামটা জোরে সোরে ভাবে শোনা যেতে পারে কিনা? ছোট্ট করে উত্তরটা যদি দেন। দেখুন, মুস্তাফিজ হচ্ছে বাংলাদেশের সেরা পেসার এখন বলতে গেলে, এবং সে যেভাবে ফিরে এসেছে আপনি ফলো করেছেন খুব ক্লোজলি, বঙ্গবন্ধু T20তেও বা তার আগে প্রেসিডেন্টস কাপ এবং ওয়ানডে সিরিজে যেভাবে সে ফিরে এসেছে, সে দুর্দান্ত। সো ওই তার যেই পারফরমেন্সের ধারটা সেটি কিন্তু কাজে লাগানোর জন্যই তাকে রেখেছে। সেই জায়গায় মুস্তাফিজকে বাদ দিয়ে যদি এবাদতকে আনতে হয়, সেটি খুব কঠিন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের জন্য। সেই জায়গাতে হয়তো তারা যেতে চায়নি। হোপফুলি মুস্তাফিজ এখানেও ভালো করবে। এনিওয়েজ, হোপ ফর দ্য বেস্ট। আমাদের সময় আসলে খুবই স্বল্প, একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় হয়েছে। সো ফিরছি স্ট্র্যাটেজিক টাইম আউটের পর। স্টে টিউনড।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু স্পোর্টস লাইভ। আমাদের সাথে আছে সালাউদ্দিন সুমন। 2022 টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড, অর্থাৎ বিগ থ্রিকে আমরা পাচ্ছি। তবে টেস্ট নয়, হতে পারে ত্রিদেশীয় টি-20 সিরিজ, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলে এই জন্যই প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ায় না খেলা টেস্টগুলো আর খেলা হচ্ছে না বাংলাদেশের। আগামী অক্টোবর নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। তার আগে অনেক দেশে চায় উপমহাদেশের কন্ডিশনে মানিয়ে নিতে। সেই চাওয়াটাই বাংলাদেশের জন্য তৈরি করেছে সুযোগ। ফিউচার ট্যুর প্ল্যান বা এফটিপি অনুযায়ী আসার কথা ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার, যুক্ত হবে নিউজিল্যান্ডের নামও। এখন পর্যন্ত যেটা আছে যে ওয়ার্ল্ড টি-20-র আগে বাংলাদেশে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর করবে। আমরা ওয়ার্ল্ড টি-20-র আগে কয়েকটা বেশ হাই প্রোফাইল টিমের সাথে আমরা খেলার সুযোগ পাচ্ছি, সো ইটস অ্যান অপরচুনিটি। আলাদা আলাদা টি-20 সিরিজ, এমনকি 3 দল মিলে হতে পারে টুর্নামেন্টেও। নট দ্যাট যে মানে এটার বদলে কিছু না, কিন্তু যতটুকু ম্যাচ ফিট করা যায়, যেমন যদি টেস্ট ফিট করার জায়গা থাকতো আমরা টেস্টই কিন্তু ফিট করতাম। যেহেতু আমাদের অ্যাভেলেবেল এবং অস্ট্রেলিয়ার অ্যাভেলেবেল সময়টা হচ্ছে 3টা টেস্ট, 3টা ওয়ানডে বা 3টা টি-20 খেলার জন্য, আমরা ওই জায়গায় ওইটাই ফিট করে দিয়েছি। জুনে হবে এই সার্কেলের টেস্ট চ্যাম্পিয়নশিপ, তাই করোনার সময়ে স্থগিত হওয়া সিরিজ আর খেলা হচ্ছে না বাংলাদেশের। যেমন এখন অতীতের খাতায় পাকিস্তানের বিপক্ষে না খেলা একটি টেস্টও। আগে যেমন যেটা ছিল, আপনার 3 বছর আগে 2টা টেস্ট পোস্টপোন্ড হয়েছে, এটা আপনার 3 বছর পরে যে কোনো একটা জায়গায় আমরা ফিট করে দিলাম, সেটার সুযোগ নাই এখন। এই কারণে সুযোগ নাই যে এটা তো আবার ফাইনাল খেলা হয়ে যাচ্ছে। ফাইনাল খেলা হয়ে যাওয়ার পরে আর ওই কম্পিটিশনের কোনো খেলার সুযোগ নেই, তাহলে আপনার এডিশনাল ম্যাচ খেলতে হবে। বাট বর্তমান প্রেক্ষাপটে যে এফটিপি কমিটমেন্ট, তাতে এডিশনাল ম্যাচ খেলার সুযোগ সব দেশের জন্যই কমে যাচ্ছে। শুধুমাত্র শ্রীলঙ্কার বিপক্ষে এপ্রিলে স্থগিত হওয়া 2 টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। তারপর শুরু হবে 2021 থেকে 23-এর পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ। অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। টি-20 খেলতে আসবে আসলে এই বড় বড় দলগুলো, কিন্তু আমি আগামীকালকে টেস্ট নিয়ে জিজ্ঞেস করতে যেটা হচ্ছে, সর্বশেষ 6 টেস্টে 5 বারই এমন হয়েছে টস জেতা দল ম্যাচ জিতেছে। তো আলটিমেটলি আপনার প্রেডিকশনটা কি, কালকে সকালে টস কতটুকু ইম্পর্টেন্ট? না, অবশ্যই টস তো খুবই ভাইটাল, কিন্তু সেই সাথে মাঠে পারফর্ম করাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে চট্টগ্রামে কিন্তু বাংলাদেশ টস জিতেছিল, ব্যাটিং করেছিল, কিন্তু শেষ দিকে অর্থাৎ শেষ রক্ষাটা কিন্তু সে হয়নি। সো সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি টস জিতেও পুরো ম্যাচে কিন্তু তাদেরকে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। সালাউদ্দিন সুমন, অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় আসলে একেবারে শেষ হয়ে গেছে। শেষ করার আগে জানিয়ে দিতে চাই আজকের দিনের উল্লেখযোগ্য কিছু খেলার খবর। ঢাকা মহানগরীতে নতুন একটি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে আজ। প্রথমবারের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত এই প্রতিযোগিতায় থাকছে ফুটবল এবং ক্রিকেট। অংশ নিচ্ছে মহানগরীর দক্ষিণ অংশের 75 ওয়ার্ড। বঙ্গবন্ধু স্টেডিয়ামে 52 ও 2 নম্বর ওয়ার্ডে ফুটবল দিয়ে শুরু হয় জমাতে আয়োজন। দক্ষিণ সিটির মেয়র ফজলুর তাপস জানান, মাঠগুলোতে ভবিষ্যতে কোনোভাবেই হাট বাজার বসতে দেওয়া হবে না। একই সঙ্গে ব্যাডমিন্টন, কাবাডি সহ 5 ইভেন্টের আয়োজনের কথাও জানান তাপস। উদ্বোধনীতে ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও উপস্থিত ছিলেন। কয়েক দফা পিছিয়ে 6 মার্চ ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের এজিএম এবং নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ক্লাবের নতুন পুরনো মিলিয়ে 331 জন স্থায়ী সদস্য এদিন নতুন পরিচালনা পর্ষদ নির্বাচন করবে। নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাকক্ষে এই নির্বাচনী তফসিল ঘোষণা করেন। 2 ফেব্রুয়ারি একই দিনে খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 1 মার্চ মনোনয়নপত্র দাখিল ও 4 মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সবকিছু ঠিক থাকলে 6 মার্চ রাজধানীর একটি হোটেলে 2 থেকে 6টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। সালাউদ্দিন, আবারও ধন্যবাদ আপনাকে। আশা করছি আগামীকাল আমরা ম্যাচের প্রথম দিনের অ্যানালাইসিস নিয়ে ফিরবো আবারও স্পোর্টস লাইভ। এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।